নমস্কার, বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের পলিটি সিরিজে। আমরা করছিলাম পার্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো সেখানে ফার্স্ট ভাগটা আমাদের করা হয়ে গেছে, যেখানে আমরা 9B বা 10 অবধি, পার্ট 9B বা পার্ট 10 অবধি কোন কোন বিষয় রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা একটা ধারণা তৈরি করেছি, এবং সেইগুলো আমরা একবার খুব কুইক রিক্যাপ করব এবং তারপরে আমরা চলে যাব পার্ট 10, 11, 12 এরকমভাবে পার্ট 22 অবধি আমাদের যে 395টা আর্টিকেল রয়েছে এবং সবার লাস্টে দেখবেন শর্ট টাইটেল, অথরিটেটিভ কমেন্সমেন্ট, টেক্সট, এরকম একটা কথা লেখা আছে। কি বলবো, 395টা আর্টিকেলকে আর্টিকেল বাই আর্টিকেল মনে রাখা আমাদের পক্ষে তো সম্ভব না। সেই জন্য আমরা 22টা পার্টে ভাগ করে নিয়েছি, যে কত থেকে কত নম্বর আর্টিকেল, মানে কিছু আর্টিকেলের মধ্যে তো সিমিলারিটিস থাকবে। যেমন আপনি আর্টিকেল 1 আর আর্টিকেল 10 মধ্যে হয়তো সিমিলারিটিস পাবেন না, কিন্তু আর্টিকেল 1, 2, 3, 4 এগুলোর মধ্যে একটু সিমিলারিটিস পাবেন। তারপরে 5, 6, 7, 8, 9, 10, 11 এগুলোর মধ্যে একটা সিমিলারিটিস পাবেন, কারণ আর্টিকেলগুলো কিছু, যেমন 5 থেকে 10 একটা বিশেষ জিনিস সম্বন্ধে লেখা হয়েছে, ঠিক আছে। 36 থেকে 51 একটা বিশেষ জিনিস সম্বন্ধে লেখা হয়েছে। এই ধরনের চিন্তা ভাবনাগুলোকে আমরা পড়ার চেষ্টা করছি পার্টস এর মাধ্যমে। তো প্রথমে বলে রাখি আমরা কারা। আমরা বিদ্যার্থী, আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্পমূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। তো চলুন শুরু করা যাক বিদ্যার্থীর আজকের প্রেজেন্টেশন, পার্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের শেষ ভাগ বলতে পারেন। তো সবার প্রথমে আমরা দেখেছি পার্ট 1, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, আর্টিকেল 1 to 4, 1 নম্বর আর্টিকেল থেকে 4 নম্বর আর্টিকেল অবধি ইউনিয়ন। ইউনিয়ন কথাটার অর্থ কি? ইউনিয়ন কথাটার অর্থ হলো, আপনি বলতে পারেন কেন্দ্র, ইউনিয়ন গভর্নমেন্ট, কেন্দ্র সরকার হয়ে গেল। কিন্তু এখানে ইউনিয়ন কথার অর্থ হলো একটা সংঘ। বুঝতে পারছেন যে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস, ভারত হলো রাজ্যগুলির একটা সংঘ, একটা সংঘবদ্ধ একটা সিস্টেম, সেটার নামই ভারত। এই আইডিয়া অফ ইন্ডিয়া, এটার উপরে একটা খুব সুন্দর কোশ্চেন পরীক্ষায় আসতেই পারে। সেটা দেখুন, হিউম্যানিটিস সাবজেক্টের এটা একটা খুব বড় দিক। সেটা হলো আপনার আশপাশটাকে বিভিন্নভাবে ইহা চেনাতে শুরু করে। এই যে ভারত বলে যে বিষয়টা, ভারত কি? এটা ভারত আমাদের দেশের নাম, ইংরেজিতে আমরা ইন্ডিয়া বলি তাকে। আমি ঠিক এই জিনিসটা জিজ্ঞেস করার চেষ্টা করছি না, ভারত আসলে কি। এটা যখনই দেখবেন তখন বুঝবেন যে আচ্ছা, এখানকার লোকজনের দিকে তাকাও, ভারতবর্ষের যে কোনো জায়গায় 100 কিলোমিটার আপনি যাতায়াত করলেই দেখবেন একটু খাবার দাবার চেঞ্জ হয়ে গেছে, ভাষাও একটু চেঞ্জ হয়ে গেছে, মানুষজনের কাপড় জামা পরার স্টাইলও একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই আসামুদ্র হিমাচল যে অঞ্চলটাকে, যেটাকে ভারত বলা হচ্ছে, এই ভারত বিষয়টা কি? তখন আপনি যদি কনস্টিটিউশন দেখেন, সেখানে ভারতের মানে কিন্তু খুব টেকনিক্যালি বলা আছে যে ভারত হলো সমস্ত রাজ্যগুলোর একটা সংঘ, এটা বলা যেতে পারে। তার মানে কি, প্রথমে রাজ্য সৃষ্টি হয়েছিল, তারপরে সেগুলো একসঙ্গে এসে ভারত সৃষ্টি হয়েছে? এটা কি না, ভারতের ক্ষেত্রে এটা কিন্তু সত্যি নয়। ভারতের ক্ষেত্রে সবার আগে
আপনি বলতে পারেন পুরো ভারত সৃষ্টি হয়েছে, তারপরে সেটাকে আলাদা আলাদা করে ভাগ করে করে স্টেটগুলো বের করা হয়েছে। আমরা ফরমেশন অফ স্টেটস যখন দেখব যে স্টেটসগুলোর ফরমেশন কিভাবে হলো, প্রথমে পার্ট এ স্টেট, পার্ট বি স্টেট, এইসব জিনিসপত্র ছিল, তারপরে সেগুলোকে সরিয়ে দেওয়া হলো। তারপর একদম শেষে পট্টি সিরুমাল্লু নামক একজন ব্যক্তিত্ব, যিনি অনশনে বসেছিলেন অন্ধ্র রাজ্যের জন্য, সম্ভবত সেই সময় পড়ার সময় খুব ভালোভাবে বলবো, তো তখন থেকে ভারতবর্ষ ভাষা ভিত্তিকভাবে ভাগ হবে, এইটার একটা কি বলবো, এইটাই হলো শেষ অবধি, যে ভারত ভাষা ভিত্তিকভাবে ভাগ হলো। আবার আপনি যদি জিওগ্রাফির মাধ্যমে দেখেন তাহলে দেখবেন যে ভারতবর্ষের একটা নির্দিষ্ট জিওগ্রাফি আছে। উত্তরে হিমালয় থেকে দক্ষিণে ইন্দু সাগর বা ভারত মহাসাগর। ভারতের কাছে এমন প্রিভিলেজ রয়েছে যে ভারতের নিচে যে মহাসাগরটা, সেটার নাম কিন্তু ভারত মহাসাগর অনুসারে, মানে ভারতের নাম অনুসারেই ভারত মহাসাগর বলে ডাকা হয়, এবং সারা বিশ্ব ইহাকে ভারত মহাসাগর বলেই ডাকে, গর্বের সঙ্গে ডাকে। এবং আমরা পুরো ভারত মহাসাগরে আমাদের এরকম কোনো কিন্তু দাবি করি না চায়নার মতো। চায়না তো সাউথ চায়না সিতে, সাউথ চায়না নামটা আছে মানে সাউথ চায়না সি আমার, ওর ভেতরে আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করে করে পুরো জায়গাটাকে নিজের বলে দাবি করছেন। এটা আমরা ইন্টারন্যাশনাল রিলেশনশিপে আরেকটু দেখব। অলওয়েজ মনে রাখবেন পলিটিক্যাল পার্ট না, আমরা ইন্টারেস্ট নিয়ে দেখব যে কী রকম হচ্ছে। এবার দেখুন পার্টস অফ দ্য কনস্টিটিউশনে প্রথমে পার্ট 1-এ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, পার্ট 2-তে সিটিজেনশিপ 5 থেকে 11 অবধি, তারপর পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস মানে কি? মূল অধিকার। মূল অধিকার মানে কি? যে স্টেট আপনার এগেনস্টে কী কী করতে পারবে না। স্টেট বলতে সিস্টেম, গভর্নমেন্ট যে সিস্টেমটা রয়েছে, আপনার বাড়ির পাশে পঞ্চায়েত অফিস থেকে শুরু করে আপনার বাড়ির আশেপাশে বিডিও সাহেবের অফিস, ডিএম সাহেবের অফিস, কোর্ট, আদালত, মানে পুরো যে একটা সিস্টেমের তন্ত্রের মাধ্যমে আপনি রয়েছেন, এই পুরো সিস্টেমটাকে এখানে আমি স্টেট বলছি। স্টেটের বিভিন্ন রকম ডেফিনেশন হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। আপনি কোনো একটা সংস্থাতে কাজ করছেন, এলআইসি, তো সেই এলআইসি একটা স্টেটের মতো আচরণ করবে। এগুলো আমরা ডিটেলে দেখব পরে। তারপর ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল ফর স্টেট পলিসি, রাজ্যের নীতি নির্দেশক তত্ত্ব, যে স্টেট কি নীতি বানাবে না বানাবে সেগুলো ডিপিএসপি থেকে নেওয়া হবে, আমরা দেখব। আর্টিকেল 36 থেকে 51, তারপরে 51A-তে হলো ফান্ডামেন্টাল ডিউটিস, পার্ট 4A, তারপর পার্ট 5-এ ইউনিয়ন। দেখুন আমি মনে রাখি UNION, এই 5টা হলো, তাহলে পার্ট 5-এ ইউনিয়ন, ঠিক আছে। তো দ্য ইউনিয়ন গভর্নমেন্ট 52 থেকে 151, আর ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যে এক্সিকিউটিভ, পার্লামেন্ট, লেজিসলেটিভ পাওয়ার অফ পার্লামেন্ট, ইউনিয়ন জুডিশিয়ারি, ক্যাগ, এগুলো কত কত নম্বর আর্টিকেল, যখন আমরা এগুলো রেসপেক্টিভ পড়ে নেবো তারপরে এটা আরও ভালো সেন্স করবে। এখন শুধু দেখে যান, ঠিক আছে। তারপর পার্ট 6-এ দ্য স্টেট গভর্নমেন্ট, প্রথমে ইউনিয়ন তারপরে স্টেট। এখানে STATE, স্টেট তো 5টা হলো, তাহলে 5-এ আমি স্টেট ঢোকাবো না, প্রথমে ইউনিয়ন আসবে তারপরে কিন্তু স্টেট আসবে। দ্য স্টেট গভর্নমেন্ট 52 থেকে 237 অবধি। এখানেও এক্সিকিউটিভ, স্টেট লেজিসলেচার, লেজিসলেটিভ পাওয়ার অফ গভর্নর রয়েছে, হাইকোর্ট এবং সুপ্রিম, এই সাবঅর্ডিনেট কোর্ট, ক্ষমা করবেন, সুপ্রিম কোর্ট নয়, সাবঅর্ডিনেট কোর্ট। দ্য হাইকোর্টের 214 থেকে 232, হাইকোর্ট রিট জারি করতে পারে, 226 নম্বর আর্টিকেল, একটু দেখবেন। এবার রিট কি, এগুলো আমরা যখন ফান্ডামেন্টাল রাইটস পড়বো তখন জানতে পারবো। হেবিয়াস কর্পাস, ম্যান্দামাস, এই ধরনের কথাগুলো আমাদেরকে হয়তো পরীক্ষায় কখনো জ্বালিয়েছে, মাথা চুলকে আমরা ভাবছি যে এই শব্দটি কি, যদি আমাদের না পড়া থাকে। অবশ্যই আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ বোর্ডে তো আমরা পলিটির মতো একটা ইন্টারেস্টিং এবং সবথেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট পড়ি না, তো যখন পরীক্ষা দিতে যাবো তখন তো আমাদের কথা শুনবে না যে তুমি কোন বোর্ড থেকে এসছো, সেই বোর্ড অনুসারে তোমাকে কোশ্চেন করবো, তো আমরা একটু পড়ে নিই কী আছে। আর পার্ট 9-এ হলো পঞ্চায়েত। আচ্ছা, পার্ট 8-এ দ্য ইউনিয়ন টেরিটরিজ। এবার পার্ট 7 কোথায় গেল? পার্ট 7 ছিল এই পার্ট বি স্টেট, ঠিক আছে। আর 1956 সালে এই পার্ট বি স্টেট জিনিসটাকে মানে 7th অ্যামেন্ডমেন্টে সরিয়ে দেওয়া হয়, যে পার্ট 7 বলে আর কিছু থাকবে না কনস্টিটিউশনে।
আর পার্ট 8 হলো দ্য ইউনিয়ন টেরিটরিজ, তারপর পার্ট 9 পঞ্চায়েত, 9A মিউনিসিপ্যালিটি, 9B কোঅপারেটিভ সোসাইটি। এগুলো বেশ ইম্পর্টেন্ট, আমরা দেখব। বিশেষ করে পঞ্চায়েতি রাজ তো আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশে। আচ্ছা, হয়তো 2-3 দিন আগে আমরা বাইক্যামেরালিজম মানে আমরা এরকম বলার চেষ্টা করে দিয়েছিলাম যে সেন্টারে একটা গভর্নমেন্ট আছে, স্টেটে একটা গভর্নমেন্ট আছে, এটাকে বাইক্যামেরালিজম বলে। ওটা স্লিপ অফ টাং বা স্লিপ অফ কনসেপ্ট হয়েছে। ওখানে বাইক্যামেরালিজম বিষয়টা হচ্ছে সেন্টারেই দুটো পার্লামেন্টের দুটো অংশ, একটা লোকসভা একটা রাজ্যসভা, ওইটাকে বাইক্যামেরালিজম বলে। পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত যদি আপনাকে পরীক্ষায় কোশ্চেন দেয়, তাহলে কিন্তু লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট নিজে একটা সংস্থা। হ্যাঁ, প্রেসিডেন্ট কে আছে আমাদের দ্রৌপদী মুর্মু মহাশয়। তো দ্রৌপদী মুর্মু মহাশয় পার্লামেন্ট, আরে পার্লামেন্ট হলো প্রেসিডেন্ট চেয়ারটা, প্রেসিডেন্ট পদটা, সেই ব্যক্তিকে বসে আছেন সেই অনুসারে কিন্তু হবে না। আমরা দেখব প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে। প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ কাউন্সিল অফ মিনিস্টার। প্রাইম মিনিস্টার এখন মোদী মহাশয় রয়েছেন বলে ওনাকে আমরা হেড বলছি, কিন্তু প্রাইম মিনিস্টার সিটটার কি কি গুরুত্ব রয়েছে সেইগুলো আমরা পলিটি সাবজেক্টে পড়ছি। ব্যক্তিত্বের কি গুরুত্ব রয়েছে সেটা পলিটিক্সে খবরের কাগজে আপনারা দেখতে পান। তেমনি চিফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টারের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়। তো যেমন একটা সেন্টারে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেটে স্টেট গভর্নমেন্ট, তেমনি স্টেটের মধ্যেও স্টেট গভর্নমেন্ট এবং প্রত্যেকটা শহর এবং প্রত্যেকটা গ্রামের মধ্যে রয়েছে মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত, যেখানে যেটা দরকার। তাহলে একটা গ্রামে মিউনিসিপ্যালিটি আছে, সেই গ্রামে পঞ্চায়েত আছে না, এরকম হবে। হয় মিউনিসিপ্যালিটি থাকবে, নয় পঞ্চায়েত থাকবে, দুটো একসঙ্গে থাকবে না, হবে না, কখনো হবে না। তো আমাদের তাহলে 3 টায়ার গভর্নমেন্ট এরকমভাবে আমরা দেখতে পারি। 3 টায়ার মানে কি 3টে স্তরে। প্রথমটা হচ্ছে কেন্দ্র সরকার, লোকসভা, রাজ্যসভা, পার্লামেন্ট, ঠিক আছে, নরেন্দ্র মোদী যেখানে রয়েছেন। তারপরে স্টেট গভর্নমেন্ট হলো আমাদের বিধানসভা। কিন্তু যেমন উত্তরপ্রদেশে যদি আপনি দেখেন 4টে রাজ্য ভারতে রয়েছে, আমরা পরে দেখব, যেখানে বিধান পরিষদ রয়েছে। মানে স্টেট গভর্নমেন্টের যে সিস্টেম, সেই সিস্টেমও বাইক্যামেরালিজম রয়েছে। একটা বিধানসভা, একটা বিধান পরিষদ। আমাদের স্টেটে কি, পশ্চিমবঙ্গে কি, বিধানসভা রয়েছে, এখনো বিধান পরিষদ তৈরি হয়নি। যদি তৈরি হয় তখন আমরা পড়ব বিধান পরিষদ, আমরা বুঝতে পারবো। আমরা আর্টিকেল বাই আর্টিকেল যখন পড়বো তখন দেখতে পাবো। আর তারপরে আরেকটা টায়ার কি রয়েছে, 3rd টায়ার, সেটা হলো পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এই জিনিসটা। এবার আপনি বলবেন যে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এই গভর্নমেন্টের কথা তো খুব বেশি আমরা শুনি না, আমরা তো খুব বেশি ভোট টোট দিই না। হ্যাঁ, তা আপনি ভোট দেন না মানে এই নয় যে এটা নেই, বেশ জায়গায় ভোট হয়, ঠিক আছে। আপনি কমেন্ট বক্সে লিখবেন যে আপনি যে এলাকায় থাকেন সেখানে আপনি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ভোটে অংশগ্রহণ করেন কি না। আপনি এটাও কমেন্টে জবাব দেবেন যে আপনি স্টেট গভর্নমেন্ট অর্থাৎ বিধানসভার ভোটে পার্টিসিপেট করেছেন কি না। আপনি এটাও কমেন্ট বক্সে লিখবেন যে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের ভোট অর্থাৎ এই যে লোকসভা ভোট, সেখানে আগে পার্টিসিপেট করেছেন কি না। এবং আমরা লোকসভা ভোটের প্রাক্কালেই রয়েছি। এই ভোটের নাম কি আমরা যখন পড়বো তখন দেখবো, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, এরকম একটা নাম রয়েছে। তারপর পার্ট 10 আমরা দেখছি শিডিউল্ড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস। এবার পার্ট 10 শিডিউল্ড বা ট্রাইবাল এরিয়াস, এটার অর্থ কি? শিডিউল্ড আর ট্রাইবাল এরিয়াস এর কথার অর্থ হলো যে যেখানে উপজাতি, কিছু উপজাতি রয়েছেন যারা বনে বাস করেন এবং সেই বনের ওপরেই তাদের জীবিকা নির্বাহ হয়। কিছু উপজাতি রয়েছেন তাদের নির্দিষ্ট কালচার রয়েছে, নির্দিষ্ট ভাষা রয়েছে, নির্দিষ্ট কিছু কাস্টমস মানে কিছু অভ্যাস রয়েছে। যেমন কিছু উপজাতি রয়েছে আপনারা দেখবেন যারা গারো, খাসি, জয়ন্তিয়া এই ধরনের পাহাড়ে বসবাস করেন, তাদের নামই, উপজাতিগুলোর নামও এরকমই, গারো, খাসি, জয়ন্তিয়া, সেই উপজাতির নাম অনুসারে পাহাড়ের নাম দেওয়া হয়েছে। তেমনি আমাদের ভারতের টোটাল যতগুলো ট্রাইবাল গ্রুপ রয়েছে তার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট মোটামুটি 75টা পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ আইডেন্টিফাই করেছে, যারা ভালনারেবল মানে যাদের অবস্থা খারাপ হয়ে যাবে, পিভিটিজিস, অঞ্জেস, জোরাবাস, আমরা দেখব পরবর্তীতে। খাসি, বাক্কারওয়াল,
হ্যাঁ, পশ্চিমবঙ্গেও যে সাঁওতাল, হ্যাঁ, আমরা যেরকম ছোটবেলা থেকে সাঁওতাল কথাটা পড়েছি, যে সাঁওতাল জনগোষ্ঠী, সাঁওতাল কিন্তু একটি উপজাতি। মানে ট্রাইবালের বাংলা অর্থ কিন্তু সাঁওতাল নয়। সাঁওতাল, ওরাও, মুন্ডা, হো, এইসব ব্যক্তিত্বরা হলেন কিছু উপজাতির অংশ। কোল, ভিল, মুন্ডা, আমরা দেখব ভিল বোধহয় ভারতবর্ষের সব থেকে বেশি কিছু একটা, আমি পরে যখন পড়বো রেসপেক্টিভ এগুলো তখন আমরা একটু ভালো করে বলে দেবো। পঞ্চায়েত যখন পড়বো তখন সেখানে পঞ্চায়েত ইনস্টিটিউশন খুব শক্তিশালী হয়। তাদের নিজেদের একটা কাউন্সিল থাকে, আমরা কনস্টিটিউশনাল প্রভিশনগুলো দেখব, তো সেগুলোর সঙ্গে এটার যোগ নেই। এখানে আর্টিকেল 244 এবং 244 এর কথা লেখা আছে, সেটা হলো পার্ট 10-এ। তারপর পার্ট 11-এ রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস 245 থেকে 263। একটা হলো লেজিসলেটিভ রিলেশন, একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন। লেজিসলেটিভ রিলেশন আছে 245 থেকে 255, আর অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন আছে 256 থেকে 263। এবার কথা হচ্ছে ইউনিয়ন মানে কি, কেন্দ্র, এবং স্টেট, এখানে স্টেট মানে কি রাজ্য। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কি সম্পর্ক। এবার আপনি বলবেন যে আপনি যদি ইউপিএসসি সিভিল সার্ভিস ক্লিয়ার করেন তাহলে লাবাসনা বা যে কোচিং সেন্টার বলছি, ক্ষমা করবেন, অফিসার্স ট্রেনিং একাডেমি, সেই সব জায়গায় আপনার ট্রেনিং হবে, এবং ট্রেনিং হওয়ার পরে আপনার রেসপেক্টিভ ক্যাডার বা রেসপেক্টিভ রাজ্যে আপনি চলে যাবেন এবং সেই রাজ্য সরকারের আন্ডারে আপনি কাজ করবেন। তাহলে কোথাও মনে হচ্ছে না যে সেন্টার এরকমভাবে ট্রেনিং দিয়ে রাজ্যে পাঠিয়ে দিচ্ছে কোনো একটা লোককে, বা তখন আপনি যদি একটা এলাকার ডিএম বা এসপি হন তাহলে আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত স্কিম সেইগুলো সম্বন্ধেও আপনাকে জানতে হবে এবং সেইগুলো নিয়েও কাজ করতে হবে। রাজ্য সরকারের বিভিন্ন স্কিম সেইগুলো সম্বন্ধে আপনাকে জানতে হবে এবং সেগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে কোথাও তো একটা এই একই ব্যক্তিত্ব, মানে একই চেয়ারের যে ক্ষমতা, যে কেন্দ্রের সমস্ত স্কিম এবং রাজ্যের সমস্ত স্কিম মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, কেন্দ্র সরকার মানুষের কাছে পৌঁছচ্ছে এবং রাজ্য সরকার মানুষের কাছে পৌঁছচ্ছে সেই একই এক্সিকিউটিভ সিস্টেমের মাধ্যমে। এবার এক্সিকিউটিভ মানেটা একটু পরিষ্কার হচ্ছে তো তাহলে সেখানে তো ক্ষমতার একটা ব্যালেন্স দরকার, বন্টন দরকার, ঠিকঠাক ব্যালেন্স অফ পাওয়ার, বা কেন্দ্রের সঙ্গে রাজ্যের কি সম্পর্ক রয়েছে সেগুলো সম্বন্ধে কিছু লেখা দরকার, অবশ্যই দরকার, সেগুলো অবশ্যই আছে। সেইগুলো আমরা ইউনিয়ন এবং স্টেটসের রিলেশনের ক্ষেত্রে বলবো। এই যে একটা কথা বললাম যে বিধান পরিষদ যদি তৈরি করতে হয় তাহলে কীভাবে করতে হবে, বা জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, এই ধরনের জিনিসগুলো আসবে অনেক কিছু। তো লেজিসলেটিভ রিলেশন আর অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন 256 থেকে 264-তে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন আছে। আর এগুলো যখন পড়বো এই চ্যাপ্টার তখন আপনাদের ভালোভাবে সেন্স করবে। এরপরে পার্ট 12-এ কী রয়েছে, ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্ট অ্যান্ড সুইটস। ঠিক আছে, ফাইন্যান্স রয়েছে আর্টিকেল 264 থেকে 291। তারপরে বড়োয়িং বলে একটা জিনিস রয়েছে। ফাইন্যান্স বোঝা যাচ্ছে টাকা পয়সার বিষয় রয়েছে, বড়োয়িং একটু মনে হচ্ছে যে ধার করার কোনো বিষয় রয়েছে, মানে স্টেট সেন্টারের কাছে কি কিছু ধার করতে পারে, অবশ্যই পারে। স্টেট সেন্টারের কাছে ধার করবে এবং ধার করার পরে কিসে ইনভেস্ট করবে, ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচার বানানোতে ইনভেস্ট করবে না রেভিনিউ এক্সপেন্ডিচার করবে। তাহলে এখানে একটা কনসেপ্ট আসলো এক্সপেন্ডিচারের, বুঝতে পারছি। এইগুলো আমরা পড়বো ইকোনমিতে, যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি, ক্যাপিটাল রিসিপ্ট কি, রেভিনিউ এক্সপেন্ডিচার কি, আর রেভিনিউ রিসিপ্ট কি, এগুলো আমরা দেখবো পরবর্তীতে, মানে ইকোনমি সাবজেক্টটা যখন আমাদের হবে। তার মানে বুঝতে পারছেন হিউম্যানিটিজের প্রত্যেকটা বিষয়ই প্রত্যেকটার সঙ্গে কানেক্টেড। তারপরে প্রপার্টি, কন্ট্রাক্ট, সুইটস, রাইট, লায়াবিলিটিস, এগুলো 294 থেকে 300। এগুলো একবার দুবার ভালো করে পড়ে রাখবেন, কারণ পরীক্ষায় ডাইরেক্ট এইগুলো লিখে কোশ্চেন দেবে যে এই কোন আর্টিকেল থেকে নেওয়া হয়েছে। বিসিএস বা অন্যান্য স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ধরনের এক্সামিনেশন রয়েছে সবগুলোতে এখন পলিটি ম্যান্ডেটরি হয়ে গেছে, সিজিএল সহ। তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে এইগুলো একটু ভালো করে দেখে রাখবেন। আর যখন রেসপেক্টিভ বিষয়গুলো পড়া হবে তখন তো আবার আসবেই সেই আলোচনাগুলো, এই জন্য এখন আর দীর্ঘ আলোচনায় যাচ্ছি না। তো রাইট টু প্রপার্টি আর্টিকেল 300A-তে এসেছে। এবার আর্টিকেল 300A-তে রাইট টু প্রপার্টি এসেছে। রাইট টু প্রপার্টি আগে কোথায় ছিল? রাইট টু প্রপার্টি আগে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ছিল।
তাহলে তাকে এখানে দুম করে সরিয়ে দেওয়া হয়েছে কেন? এটা আমরা যখন ফান্ডামেন্টাল রাইটসের রাইট টু প্রপার্টি ছিল প্রথম, অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে বলুন তো, যে স্বাধীনতার পরে এক ধরনের ব্যক্তিবর্গ ছিল যাদের কাছে প্রচুর জমি জমা ছিল, আর এক ধরনের ব্যক্তিবর্গ যাদের কাছে জমি জমা কিছু ছিলই না। তো যখনই স্টেট, মানে এখানে আমি দেশের কথা বলছি, দেশ যখন মানুষের জন্য কিছু করতে চাইবে, আচ্ছা আমি বললাম যে আমি এই কৃষ্ণনগর থেকে বা কলকাতা থেকে দিল্লি অবধি একটা ট্রেন লাইন বানাবো। এবার ট্রেন লাইন বানানোর জন্য ট্রেন লাইন পরপর রয়েছে, মানে বেছাতে বেছাতে যেতে হবে। এবার ওখানে মাঝে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের জমি জমা তোমাকে কিনতে হয়। একজন সে এসে বলে দিল যে আমি জমি বিক্রি করবো না, যে না তোমার জমির দাম 2 লাখ টাকা হয়, তো তোমাকে আমি জমির দাম 2.5 লাখ টাকা দিচ্ছি, 3 লাখ টাকা দিচ্ছি, তুমি আমাকে জমিটা বিক্রি করে দাও, কারণ নাহলে ডেভেলপমেন্টের কাজটা আটকে থাকছে। এবার ধরুন মাঝখানে আপনি কলকাতা থেকে দিল্লি অবধি ট্রেন লাইন বসাচ্ছেন, আর মাঝখানে কোথাও বিহার বা উত্তরপ্রদেশে কেউ বললো আমি জমি বিক্রি করবো না, তো করবো না, আর তার পাশে ধরুন নদী বা কিছু একটা রয়েছে, মানে সে ওই জমির উপর দিয়েই আপনাকে রেল লাইন নিয়ে যেতে হবে। এবার তখন যদি তার ফান্ডামেন্টাল রাইটের মধ্যে জমি থাকে, রাইট টু প্রপার্টি থাকে, তাহলে সে বলবে যে স্টেট আমার জমি কোনোভাবেই নিতে পারে না। তো তখন নেহরু একদম ফার্স্ট অ্যামেন্ডমেন্টেই এটা করে দিলেন, এবং এটা ডেভেলপমেন্টের জন্য দরকার ছিল। তো সে রাইট টু প্রপার্টিকে ফান্ডামেন্টাল রাইটস থেকে সরিয়ে 300A নিয়ে চলে যাওয়া হলো। আমরা আরও ডিটেলে দেখব। তারপরে পার্ট 13, ট্রেড, কমার্স, ইন্টারকোর্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। ট্রেড মানে কি? ট্রেড মানে হচ্ছে বাণিজ্য, ব্যবসা। কমার্স, কমার্সের মানেও এরকম বাণিজ্য, ব্যবসা। ইন্টারকোর্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া মানে দেওয়া নেওয়া, ঠিক আছে। এবার আর্টিকেল 301 থেকে 307 অবধি পার্ট 13-এ লেখা আছে। তাহলে পার্ট 13-এ কি? ট্রেড, কমার্স, ইন্টারকোর্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া মানে ব্যবসা বাণিজ্য এবং ইন্টারস্টেট যে সমস্ত কি বলবো গুডস এবং সার্ভিসের মুভমেন্ট হবে, ব্যবসা বাণিজ্য হবে, তো সেগুলো সম্বন্ধে 301 থেকে 307 নম্বর আর্টিকেলে লেখা আছে। এইরকম বিষয়গুলো, ট্রেড, কমার্স কি হয় না হয়, জিএসটি কি জিনিস, এগুলো কিন্তু আমরা ইকোনমিতে পড়বো, কিন্তু বিভিন্ন কিছু ছোটোখাটো নিয়ম আমরা 301 থেকে 307 নম্বর আর্টিকেলে দেখতে পাই। তারপর আর্টিকেল এই পার্ট 14-এ কি আছে? যে সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস, এর মধ্যে আসবে আপনাদের সার্ভিস মানে কি? পাবলিক সার্ভিস কমিশন। তো পাবলিক সার্ভিস কমিশন আছে আর্টিকেল 315 থেকে 323 অবধি। পাবলিক সার্ভিস কমিশন সম্বন্ধে আমরা আলাদাভাবে পড়ব। এই পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে কি পড়ে? একটু নামটা শোনা শোনা মনে হচ্ছে না? এর আগে একটা ইউনিয়ন বসিয়ে দিন দেখি টুক করে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি। স্টেট পাবলিক সার্ভিস কমিশন, যেরকম আমাদের WBPSC, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। আবার কিছু সময় জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশনও হয়, সেটা কখন হয়, কীভাবে হয় না হয়, আমরা সব সেই সময় পড়ব। তো তারপরে পার্ট 14A দেখুন, পার্ট 14-এ সার্ভিসেস থাকলো, আর পার্ট 14A-তে চলে আসলো ট্রিবিউনাল। এবার এই ট্রিবিউনাল বিষয়টা কি? এই ট্রিবিউনাল বিষয়টা কিন্তু পরে এসেছে। আর্টিকেল 323A থেকে আর্টিকেল 323B অবধি রয়েছে ট্রিবিউনাল। যেমন আপনার একটা নাম শুনেছেন, ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল, ঠিক আছে। কোনো জায়গায় আপনি ঠিক আছে যে ওয়েটল্যান্ড আছে, ওয়েটল্যান্ড বলতে কি? ডোবা, পুকুর, ঝিল, ঠিক আছে। আপনি ভাবছেন যে বাড়ির সামনে একটা ছোট্ট ডোবা রয়েছে, পুকুর রয়েছে, সেখানটা বুঝিয়ে দিয়ে মানুষজন ওখানে ঘরবাড়ি তৈরি করে দিচ্ছে, সেটা ভালোই হলো। ভালো নয়, ওটা খুব খারাপ, খুব বেশি খারাপ। ওটা যখন আমরা এনভায়রনমেন্ট পড়বো তখন আমরা বুঝতে পারবো যে যেখানে জলা জমি, আপনি একটা ডোবা বলুন, একটা পুকুর বলুন, একটা নদী বলুন, যাই বলুন, যে জল যেখানে জমে বছরে কিছু সময় এর বেশি যেখানে জল থাকে সেটাই জলা জমি। সেই রকম জায়গায় ওয়াটারের সেলফ ক্লিনজিং থেকে শুরু করে বায়োডাইভার্সিটি বাঁচানোর একটা বড় অংশ, মানে প্রকৃতির একটা খুব বড় অংশ ওই জলাজমির উপর নির্ভর করে। বিভিন্ন রকম পরিযায়ী পাখি তারা ওই জলাজমিটাই বসবাস করে, আসে, উড়ে আসে। দেখবেন পাখি সাধারণত নদী বা পুকুর, যেখানে জলাজমি থাকবে, যেখানে আপনি শুনবেন যে এখানে পাখি আসে, সেখানে দেখবেন একটা জলাজমি আছে বড়।
কারণ সেখানেই অনেক স্পিসিস জন্মাবে, আর সেই স্পিসিসগুলো পাখি খাবে। ঠিক আছে, তো সেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো আপনি বুঝিয়ে দিচ্ছেন। তখন দেখবেন আপনার ওপর ফাইন কে করছে, ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল, স্টেটের ওপর ফাইন করে দেয়, কিন্তু সেটা হচ্ছে বাইন্ডিং হয় না। আমরা দেখবো বাইন্ডিং কি, এই জিনিসটাও বুঝবো। তারপরে হচ্ছে পার্ট 15 ইলেকশন, এটা মনে রাখবেন, খুব ভালোভাবে মনে রাখবেন যে পার্ট 15 রয়েছে ইলেকশন 324 থেকে 329 এ নম্বর আর্টিকেল অবধি। আর এই যে পাবলিক সার্ভিস কমিশন 315 থেকে 323, এইগুলো এখানে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে পার্ট 15 কি আছে। তাহলে এই পার্ট এগুলো কি কনস্টিটিউশনে লেখা আছে? না, এগুলো আমরা ভাগ করে নিয়েছি, আমরা এইভাবে পড়ছি, আমরা ভাগ করে পড়ছি। কনস্টিটিউশনে কিন্তু ওরকম পার্ট 5 বলে ওরকম কিচ্ছু লেখা নেই, কনস্টিটিউশনে পরপর আর্টিকেল লেখা আছে। আপনারা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে দেখতে পারেন। আর পার্ট 16 ইলেকশনের পরে, ঠিক আছে, আমি এভাবে মনে রাখি যে পার্ট 15 আসলে এবার ইলেকশন স্পেশাল। ঠিক আছে, ইলেকশনের পরে স্পেশাল প্রভিশন রিলেটিং টু সার্টেন কেসেস, আর্টিকেল 330 থেকে 342, সেগুলো কোন কেসেস সেগুলো আমরা ওখানে দেখব। এখন সব বলতে গেলে অসুবিধা হয়ে যাবে। তারপর পার্ট 17 রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ, ভাষা, বাংলা ভাষা, যেটার উপর আমাদের এত বেশি টান, আমরা আমাদের নারীর টান পাই বাংলা ভাষাতে। তো ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন, রিজিয়নাল ল্যাঙ্গুয়েজেস, ল্যাঙ্গুয়েজ অফ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অ্যান্ড সো অন, তারপরে স্পেশাল ডাইরেক্টিভস, এইগুলো সব এই পার্ট 17 মানে ভাষা সংক্রান্ত সমস্ত কিছু পার্ট 17 রয়েছে। 343 থেকে 351 এ, যখন এখানে আমরা পড়বো আমরা খুব ডিটেলে দেখব যে ভারতবর্ষে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেই 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে হিন্দিও রয়েছে, বাংলাও রয়েছে, পাঞ্জাবিও রয়েছে, মারাঠিও রয়েছে, এবং প্রথমে কতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, তারপরে কতগুলো যুক্ত হয়েছে। আমরা যদিও যখন শিডিউল পড়েছি একটু একটু আমরা দেখেছি, ওগুলো আমরা খুব ডিটেলে দেখব। ইংলিশ কিন্তু আমাদের কোনো 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ কিন্তু নেই, এটা মনে রাখবেন। তারপরে হলো পার্ট 18। পার্ট 18 এমার্জেন্সি প্রভিশন। এমার্জেন্সি প্রভিশন হচ্ছে 352 থেকে 360 নম্বর আর্টিকেল অবধি এমার্জেন্সি প্রভিশন। এই এমার্জেন্সি প্রভিশন মানে কি? এমার্জেন্সি প্রভিশন হচ্ছে দেশে যদি কোনো এক জায়গায় আর্ম রেবেলিয়ান শুরু হয়, যেমন লেফট উইং এক্সট্রিমিজম, নকশাল মুভমেন্ট, যেখানে মানুষজন হাতে হাতিয়ার ধরেছে, বা চীন বা পাকিস্তান আমাদের দেশের ওপর হামলা চালিয়েছে, যে চীনের ইচ্ছা কি যে ভারতের নর্থ ইস্টটাকে কেটে নেব, সেই রকম সময়ে আমাদের দেশে, অথবা এরকম হয়েছে যে আমাদের টাকা পয়সা দেওয়ার ক্ষমতা কমে গেছে, বা বলতে পারেন যে প্রচণ্ড খরা হয়েছে, একটা ইকোনমিক এমার্জেন্সি চলে এসেছে, যাকে বলে মানুষজনের কাছে খাবার নেই, কাজ নেই, মাইনে নেই, কিছুই নেই। তো সেই রকম সময় এই ধরনের যখন খুব ইমার্জেন্সি সিচুয়েশন, ইমার্জেন্সি বুঝতে পারছেন, যখন আমার কিছু করার নেই, এরকম একটা ব্যাপার চলে আসবে, সেই সময় কি কি হবে না হবে সেগুলো 352 থেকে 360 নম্বর আর্টিকেল অব্দি লেখা আছে। এর মধ্যে 352 নম্বর আর্টিকেল, 356 নম্বরের আর্টিকেল খুবই ইম্পর্টেন্ট, আমরা দেখব। আমরা প্রেসিডেন্ট পাওয়ারের মধ্যেও দেখব। তারপর পার্ট 19, এখানে কিছু মিসসেলেনিয়াস রয়েছে, 361 থেকে 367। মিসসেলেনিয়াস মানে কি? কিছু যেগুলো আগে লেখা হয়নি সেইগুলো এখানে মিসসেলেনিয়াস। মিসসেলেনিয়াস মানে হচ্ছে টুকিটাকি, এরকম একটা বলতে পারেন। তারপর পার্ট 20, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন 368। এটা তো আমরা খুব ডিটেলে পড়ব, অনেক জায়গায় পড়ব যে অ্যামেন্ডমেন্ট আমরা কিভাবে করি কনস্টিটিউশনে। ঠিক আছে, আমরা বিভিন্ন রকমের মেজরিটি দেখব, সিম্পল মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি, এফেক্টিভ মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি উইথ স্টেট রাটিফিকেশন, 50% স্টেট রাটিফিকেশন, এগুলো আমরা দেখব। তারপর লাস্ট দুটি পার্ট, একটা হলো আর্টিকেল 21 এবং একটা হলো পার্ট 22 এবং একটা হলো পার্ট 21। পার্ট 21-এ কি আছে? টেম্পোরারি
ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশন 369 থেকে 392, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, তা একটু দেখে রাখবেন, মনে রাখবেন। আর পার্ট 22 শর্ট টাইটেল, কমেন্সমেন্ট, অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি অ্যান্ড রিপিলস 393 থেকে 395 নম্বর আর্টিকেল অবধি। তাহলে আমরা আজকে কি কি পড়লাম সেগুলো একবার আমরা দেখে নেব। যে পার্ট 10-এ আমরা দেখেছি শিডিউল ট্রাইবস অ্যান্ড ট্রাইবাল এরিয়াস 244 এবং 244A। তারপরে আমরা দেখেছি রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস 245 থেকে 263 নম্বর আর্টিকেল। তারপরে আমরা দেখেছি ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্যাক্টস অ্যান্ড সুইটস, যেটা হচ্ছে আর্টিকেল 264 থেকে 300A-তে। তারপরে পার্ট 13 ট্রেড, কমার্স, ইন্টারকোর্স উইদিন দ্য স্টেট আর্টিকেল 301 থেকে 307। তারপর সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস পার্ট 14, এটা রয়েছে 308 থেকে 323 নম্বর আর্টিকেল। যার মধ্যে 315 থেকে 323 খুব ইম্পর্টেন্ট, সেটা হলো পাবলিক সার্ভিস কমিশন, যার মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশন রয়েছে। আর পার্ট 14-এ আমাদের রয়েছে পার্ট 14A, এখানে রয়েছে আমাদের ট্রিবিউনাল। পার্ট 15-এ রয়েছে ইলেকশন রয়েছে 324 থেকে 329 অবধি, 329A অবধি বি প্রিসাইজ। পার্ট 16-এ রয়েছে স্পেশাল প্রভিশন রিলেটিং টু সার্টেন কেসেস 330 থেকে 342। তারপর পার্ট 17-এ রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 343 থেকে 351A অবধি আমাদেরকে খুব ডিটেল এক সময় পড়তে হবে। তারপর ইমার্জেন্সি প্রভিশন 352 থেকে 360, এটাও খুব ইম্পর্টেন্ট। মিসসেলেনিয়াস 361 থেকে 367 পার্ট 19। আচ্ছা, ইমার্জেন্সি প্রভিশন পার্ট 18-এ আছে। পার্ট 20 অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন আর্টিকেল 368। আর পার্ট 21 আর 22। পার্ট 21-এ হলো টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশন আর্টিকেল 369 থেকে 392। আর শর্ট টাইটেল, কমেন্সমেন্ট, অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি অ্যান্ড রিপিলস, এটা হলো পার্ট 22 আর্টিকেল 393 থেকে 395। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই পার্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এই পিডিএফটি এবং এই চ্যাপ্টারটি খুব ভালো করে পড়বেন, কারণ এটার থেকে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। না হলেও আপনাদের এর পরের দিন থেকে যে কনস্টিটিউশন পড়া শুরু হবে, আর্টিকেল 1 থেকে শুরু হয়ে যাবে, তো সেখানে আমাদের একটা যদি অলরেডি ধারণা তৈরি হয়ে থাকলো যে আচ্ছা কনস্টিটিউশন মোটামুটি 395টা আর্টিকেল আছে আর 22টা পার্ট আছে, তো এই পার্টগুলো আমাদেরকে পড়তে হবে, একটা সুবিধা হবে। যখন রিভাইজ করবেন তখন এই সুবিধাটা আপনারা আরও বেশি পাবেন। আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আমরা কারা? আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com-এ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।